দোকানি থেকে শত কোটি টাকার মালিক ডিএসসিসি ওয়ার্ড কাউন্সিলর আকাশ ভৌমিক, দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ টিআইবি। নারীকে উন্নয়নের চালিকা শক্তি হিসেবে দেখতে বললেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনে আগ্রাসন বন্ধে বিশ্বকে উদ্যোগ নেওয়ার আহ্বান। জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে জানালেন পরিবেশ মন্ত্রী। এটা এমন একটা বিষয় বা এমন একটা সাবজেক্ট যেটার উপরে ভর করে বর্তমানে আমাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাকে আরও গভীর করা এবং এখানে নতুন মাত্রা যোগ করা। ঢাকা সিটিতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ সেতুমন্ত্রীর। বেশি পুরনো গাড়ি চলায় ক্ষোভ ছাড়লেন বিআরটি এর ওপর। এবং ভয়াবহ রূপে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চলতি মাসে হাসপাতালে ভর্তি 300। এডিস নিধনে অভিযান জোরদারের আশ্বাস মেয়র তাপসের। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি কানিজ লাবণী। ছিলেন মুদি দোকানদার, এখন শত কোটি টাকার মালিক। এমন নাটকীয় উত্থান ঢাকার 59 নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের। ক্ষমতার অপব্যবহার, ঘুষ, টেন্ডারবাজি ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অঢেল সম্পদের মালিক বনে গেছেন তিনি। দুদকে জমা পড়া অভিযোগ এবং দেশ টিভির অনুসন্ধানে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ টিআইবির নির্বাহী পরিচালকের। মহিউদ্দিন আহমেদের সহায়তায় মাজহারুল ইসলামের বিশেষ রিপোর্ট। চাঁদপুরের মতলব উপজেলার কালীবাজারের আকাশ কুমার ভৌমিকের সংসার চলত মুদির দোকানের আয়ে। তবে কয়েক বছরের ব্যবধানে এখন শত কোটি টাকার মালিক। অভিযোগ আছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক এক মন্ত্রীর সান্নিধ্যে থেকে দ্রুত উত্থান ঘটে আকাশের। সেই মন্ত্রীর সহায়তায় তিনি এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 59 নং ওয়ার্ডের কাউন্সিলর। আকাশ কুমার মন্ত্রীর ক্ষমতার দাপট দেখিয়ে হয়ে যান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রভাবশালী ঠিকাদার। এরপর টিআর, কাবিখা, ব্রিজ, কালভার্ট, সাইক্লোন সেন্টারের অনুমোদন করিয়ে পরে তা বরাদ্দ দিতে মোটা অঙ্কের টাকা কমিশন নিতেন। এসব কাজ করার জন্য কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তাদের মাধ্যমে বিশেষ চক্র গড়ে তোলেন তিনি। দুদকের জমা পড়া অভিযোগে আরও বলা হয়, আকাশ কুমার টিআর, কাবিখা বরাদ্দ দিতে 7 থেকে 10,000, ব্রিজ বরাদ্দে 2 থেকে 5 লাখ, কালভার্ট বরাদ্দে 50,000 থেকে 2 লাখ, সাইক্লোন সেন্টার বরাদ্দে 10 থেকে 15 লাখ টাকা ঘুষ নিতেন। তথ্য বলছে, আকাশের বেইলি রোডের জারা টাওয়ারের ডুপ্লেক্স ফ্ল্যাট, একই এলাকার নাভানা স্টার শপিংয়ে 2টি ফ্ল্যাট এবং বেইলি রোডের 18 নম্বর ভবনে বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। রাজধানীর বিজয়নগর এলাকায় আকরাম টাওয়ারে আরও 2টি ফ্ল্যাট এবং 59 নং ওয়ার্ডে তার 2টি বাড়িও রয়েছে। গ্রামের বাড়িতে রয়েছে 100 বিঘা জমি। এছাড়া নিজের স্ত্রী সন্তানের নামে রয়েছে মোটা অঙ্কের টাকা। তবে এলাকায় দানশীল হিসাবে পরিচিত তিনি। এসব বিষয়ে জানতে অভিযুক্ত আকাশ কুমারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি। এমনকি খুদে বার্তা পাঠালেও কোনো উত্তর দেননি। টিআইবি বলছে, এমপি মন্ত্রীদের সহায়তায় অবৈধ সম্পদ অর্জনকারী ব্যক্তিরা জনপ্রতিনিধি হলে জনগণ তাদের কাছ থেকে নাগরিক সেবা থেকে বঞ্চিত হন। যে কোনো পেশায় যদি সুষ্ঠু এবং জবাবদিহিমূলক আইনগত প্রক্রিয়ায় সম্পদের মালিক হওয়া সম্ভব, সেটা ব্যবসায়ী হোক, অন্য যে কোনো পেশার হোক, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে না। কিন্তু যে প্রশ্নটা এখানে উঠছে সেটা হচ্ছে যে জনপ্রতিনিধিত্বের অবস্থান এবং তার মাধ্যমে ঊর্ধ্বতন পর্যায়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির সাথে যোগ সাজসের মাধ্যমে বা তার সহায়তায়, পৃষ্ঠপোষকতায় যদি অবৈধ বা বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করা হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই আইনগতভাবে একটা অপরাধ। কাজেই সেটা যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, যে বিষয়টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে হবে যে এই যে সম্পদের মালিকানা তিনি অর্জন করেছেন, আয় অর্জন করেছেন, সেটা তার বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। সেটা জনপ্রতিনিধি হিসাবেই হোক, তার যে আয়, বৈধ আয় যতটুকু আছে, বা তার যদি ঠিক নিজস্ব ব্যবসা বাণিজ্য থাকে, সেটার সাথে সে তার মাধ্যমে অর্জিত যে আয় এবং সম্পদ পাওয়ার কথা, তার তুলনায় তার বাস্তবে যে সম্পদ আছে, মালিকানা যেটা আছে, সেটা অসামঞ্জস্যপূর্ণ কিনা। যদি যেটা প্রতীয়মান হচ্ছে, যেটা বিবেচনা করা হচ্ছে যে এটা অসামঞ্জস্যপূর্ণ হওয়াটাই স্বাভাবিক, সেক্ষেত্রে তিনি আইনের লঙ্ঘন করেছেন। এবং দুর্নীতি বলতে যা বোঝায় সেটা এখানে সংগত হয়েছে ক্ষমতার অপব্যবহার, সম্পদের বিকাশ। অতএব তাকে বিচারে আনতে হবে, সেটা যেই হোক না কেন। অর্থ আত্মসাৎ এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত এসব ব্যক্তির বিচার না হওয়ায় দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের প্রবণতা বাড়ছে বলেও মনে করেন টিআইবি।
মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। নারীদের ভুক্তভোগী না ভেবে উন্নয়নের চালিকা শক্তি হিসেবে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে আইসিপিডির আন্তর্জাতিক সম্মেলনে নারীদের উন্নয়ন ও দেশ বাল্য বিবাহ মুক্ত করতে সরকারের নানা পদক্ষেপও তুলে ধরেন তিনি। ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেখানে নারী ও শিশুরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। শামীম আক্তারের রিপোর্টে দেখুন বিস্তারিত। আইসিপিডির ৩০তম বার্ষিকী উপলক্ষে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে ইউএনএফপির সাথে বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান অন্তত 48 দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা অংশ নেন এ সংলাপে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে 18,000 কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ শুরু করে তার সরকার, কিন্তু 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে সব বন্ধ করে দেয়। তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছানোর লক্ষ্যে প্রতি 6,000 নাগরিকের জন্য সারা দেশে 18,000 কমিউনিটি ক্লিনিক স্থাপন করার কাজ শুরু করি। আমাদের আবারও দুর্ভাগ্য নেমে আসে 2001 থেকে 2008 পর্যন্ত। তখন আমরা সরকারি ছিলাম না। 2001 যে সরকার এসেছিল, বিএনপি জামাত জোট, তারা আমার কমিউনিটি ক্লিনিক সব বন্ধ করে দেয়। এর ফলে আমাদের জনসংখ্যা উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় একটা স্থবিরতা নেমে আসে। নারী ও শিশুদের রক্ষায় বিশেষ গুরুত্ব তুলে ধরে সরকার প্রধান বলেন, নারীদের ভুক্তভোগী হিসেবে দেখা যাবে না। সচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও কন্যা শিশুদের কল্যাণে বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে বাল্যবিবাহের হার বহুলাংশে হ্রাস পেয়েছে। বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে। ফিলিস্তিনে বিপুল সংখ্যক নারী ও শিশু স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত উল্লেখ করে জাতিসংঘকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা, বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে সরকারের বিপুল বিনিয়োগের কথা জানান প্রধানমন্ত্রী। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য ব্যাপক বিনিয়োগের উদ্যোগ নিয়েছি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। নির্বাচনের সময় বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের যে অবস্থান ছিল তার পরিবর্তন হয়েছে। এখন লক্ষ্য সম্পর্ক আরও উন্নয়নের মাধ্যমে দুদেশের এগিয়ে যাওয়া। সকালে সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে বৈঠক শেষে এসব কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি জানান, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করবে ঢাকা ও ওয়াশিংটন। জয় যাদবের রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রায়। ঢাকা সফরের দ্বিতীয় দিনে সকালে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠকে দ্বিপাক্ষীয় ইস্যুসহ নানা বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিবেশ মন্ত্রী। জানান, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। আমাদের অবস্থানগুলো অভিন্ন, যেমন জলবায়ু পরিবর্তন এবং সেটার অভিঘাত মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ এবং আমেরিকা আরো কিভাবে কাজ করতে পারে মূলত আমরা সেটা নিয়ে আলাপ করেছি। বৈঠকে রাজনীতি নিয়ে কোনো কথা না হলেও যুক্তরাষ্ট্রের অবস্থানে যে পরিবর্তন হয়েছে তা খোলাসা করেন মন্ত্রী। মানে একটা বিষয় হচ্ছে যে দুই দেশের মধ্যে সম্পর্কের কিছু বিষয় আছে যেটা হচ্ছে যার একটা স্থায়িত্ব থাকে, মানে কিছু ভ্যালুজ বলেন, দৃষ্টিভঙ্গি বলেন, সেটা সবসময় থাকবে।
আবার কিছু কিছু ইস্যু তৈরি হতে পারে যেটা বিশেষ একটা প্রেক্ষাপটে কিছু তাদের অবস্থান থাকতে পারে। তো এখানে আমরা ভবিষ্যতের দিকে তাকিয়েছি এবং বাংলাদেশ এবং আমেরিকার যে সম্পর্ক আছে এটাকে আমরা কিভাবে আগামী দিনে এগিয়ে নিতে পারি। ডোনাল্ড লুর সাথে বৈঠক সফল হয়েছে বলেও জানান সাবের হোসেন চৌধুরী। সেই আগ্রহটা তাদের আছে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। আজ থেকে সারা দেশে নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বনানীতে বিআরটিএ কার্যালয়ে এ সভায় ঢাকার 2 সিটি মেয়র বিআরটিএ চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ঢাকা সিটিতে ব্যাটারি চালিত যানবাহন যেন চলতে না পারে তা কার্যকরের নির্দেশও দেন মন্ত্রী। তিনি বলেন, নতুন প্রকল্প গ্রহণ না করে চলমান প্রকল্প শেষ করতে হবে। 43 বছরে পুরনো গাড়ি সড়কে চলায় বিআরটিএ চেয়ারম্যানকে এক হাতও নেন ওবায়দুল কাদের। এটা সারা বাংলাদেশে এভাবে নো হেলমেট নো ফুয়েল এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আসবে। দর্শক, সংবাদ দুপুরে আরো থাকছে। ক্যালেন্ডার মেনে রাজশাহীতে আম পাড়া শুরু। প্রথম দিন নামানো হয় গুটিজাত, ফলন কম হওয়ায় দাম বেশি হওয়ার শঙ্কা। সারা দেশে এবারও মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গুর সংক্রমণ। গেল বছর মে মাসের প্রথম 14 দিনে হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল 250-র কাছাকাছি। এবছর সে সংখ্যা 300 জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে 5 জনের। সারা দেশে শুধু হাসপাতালে ভর্তি রোগীর তথ্য থাকায় প্রকৃত সংখ্যা উঠে আসে না। তবে এবার সব হাসপাতালের ল্যাব থেকে ডেঙ্গু শনাক্তের তথ্য সংগ্রহ করবে অধিদপ্তর। হাসান মাহমুদের রিপোর্ট। থেমে থেমে বৃষ্টি ও অব্যাহত তাপমাত্রায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। চলতি মাসের প্রথম 14 দিনে আক্রান্ত হয়েছে অন্তত 300 রোগী, যা আগের বছর ছিল 250, আর মৃত্যু হয়েছে 5 জনের। জ্বর অনেকদিন যাবৎ, গত পরশু দিন বলছে যে ডেঙ্গু সেরে গেছে নাকি, এখন ভাইরাস আছে, এখন চেকআপ টেকআপ চলতেছে। বর্ষা শুরুর আগে ডেঙ্গু সংক্রমণের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে ডেঙ্গু রোগী সীমিত কয়েকটি জায়গাতে আছে, পকেট জায়গাতে আছে। এই মুহূর্তে সিটি কর্পোরেশনের যেটি করা উচিত, ডেঙ্গু রোগীটি কোন বাসা থেকে আসছে সেই বাসাকে ধরে হটস্পট ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, হটস্পট ম্যানেজমেন্ট যদি আমরা করে দিতে পারি তাহলে ওই বাসাটা থেকে ডেঙ্গু রোগীটি আর সম্প্রসারিত হবে না, অন্য বাসায় ছড়াবে না। এই মুহূর্তে এই হটস্পটগুলো কিন্তু খুবই কম ঢাকা শহরে। এই হটস্পট যদি আমরা এখন ম্যানেজমেন্ট করে দিতে পারি তাহলে মৌসুমী ডেঙ্গুটি আর বেশি রকম বাড়বে না। আগের বছরগুলোয় কেবল হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য সংগ্রহ করে প্রকাশ করত স্বাস্থ্য অধিদপ্তর। বাড়িতে চিকিৎসা নেওয়া শনাক্ত রোগীরা হিসেবের বাইরে থাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাহত হতো। তবে এবার সারা দেশের সব হাসপাতালের ল্যাব থেকে ডেঙ্গু শনাক্ত রোগীর তথ্য সংগ্রহ ও প্রকাশের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু ট্র্যাকার তৈরি হয়েছে এমআইএস এর মাধ্যমে। আমরা এখন থেকে রিয়েল টাইম রিপোর্ট পাবো এবং একই রোগীর একাধিক রিপোর্ট পাবো না। এবং এই ট্র্যাকারটি নিয়ে ইতিমধ্যে আমরা বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান এবং ডাটা এন্ট্রি অপারেটর তাদেরকে আমরা প্রশিক্ষিত করেছি। তারা এখন থেকে বাংলাদেশের সকল হাসপাতাল থেকে রিয়েল টাইম রিপোর্টগুলো প্রেরণ শুরু করবে। রোগী বৃদ্ধির প্রেক্ষাপটে হাসপাতালগুলোকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। মহাখালী ডিএনসিসি হাসপাতালের কিছু জনবল প্রত্যাহার করলেও প্রস্তুতির কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা এবছরও প্রস্তুত আছি এবং আপনারা জানেন যে এটা একটা বৃহৎ ফিল্ড হাসপাতাল, 1054 শয্যা বিশিষ্ট, এবং এখানে যদি দরকার হয় আমাদের মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সকলেই এটা অবগত আছেন এবং আমাদের জনবল সহায়তা এবং পূর্ণাঙ্গ সহায়তার জন্য তারাও প্রস্তুত আছেন। তবে হাসপাতালের প্রস্তুতির চেয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গেল 4 বছরের ব্যবধানে 42,000 ডেঙ্গু রোগী কমেছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার মালিবাগ মোড়ে গণশৌচাগার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। এ সময় মেয়র বলেন, এবার মৌসুম আসার আগেই ডেঙ্গুর
পূর্বাভাস থাকায় বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও থানাগুলোতে অগ্রিম অভিযান চালানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঢাকার বাইরে থেকে আসা রোগীদের তথ্য আলাদা করে দেওয়ার আহ্বানও জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সকল সরকারি আধা সরকারি সেই সকল স্থাপনা আবাসন রয়েছে, আমরা একটি চিরুনি অভিযান করে প্রাথমিক পর্যায়ে সেগুলো একবার আমরা পরিষ্কার এবং সকল লাশবাদ যদি পাওয়া যায় সেগুলো আমরা নিধন করব। 2019 সালের থেকে আমরা 42,000-এর মতো রোগী আমরা কম রাখতে পেরেছি। ঢাকাবাসীকে আমরা সেই সুবিধা দিতে পেরেছি, ঢাকাবাসীকে রোগমুক্ত রাখতে পেরেছি, ঢাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে আমরা রাখতে পেরেছি। দেশে নেই দুর্ভিক্ষ, করোনা মহামারী, এমনকি প্রাকৃতিক কোনো দুর্যোগ নেই, পণ্য সরবরাহেরও ঘাটতি। তবুও যৌক্তিক কারণ ছাড়াই প্রতিনিয়ত বাড়ছে পণ্যের দাম। বাজারের রীতিমতো তাণ্ডব চালাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। খোদ ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক স্বীকার করেছেন ব্যবসায়ীদের কাছে তারা অসহায়। বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম। মহিউদ্দিন আহমেদ পেশায় আইনজীবী। অন্য বাজারে পণ্যের দাম বেশি, এজন্য কারওয়ান বাজারে এসেছেন কম দামে পণ্য কেনার আশায়, কিন্তু হতাশ তিনি। সব জিনিসের দাম হু হু করে বাড়তেছে এবং কন্টিনিউয়াস বৃদ্ধির মধ্যে আছে। এই সিন্ডিকেটগুলো যতই বারবার চেষ্টা করছে, বলছে যে ভাঙতেছে, চেষ্টা করতেছে, বাট সিন্ডিকেটগুলোকে হাত দিতে পারছে না। এটা খুবই দুঃখজনক। তার মতো আরও অনেকে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরলেও সাহস পাচ্ছেন না কেনার। ক্ষোভ ঝাড়লেন দেশ টিভির ক্যামেরায়। এত বেশি লুবি আমরা হয়ে গেছি গা, এত অমানুষ হয়ে গেছি, এত ফাঁসানো হয়ে গেছি গা, কোনো জবাবদিহি নাই। আমার মনে হয় যেন জবাবদিহি না থাকার কারণে, মনুষ্যত্বহীন হওয়ার কারণে এই সমস্তগুলো হইতেছে। কোনটার দাম কম বলেন? মাছের বাজারে যান, সবজির বাজারে যান, যেখানে যাবেন সেখানে দাম ছাড়া কোনো কথা নেই। অভিযোগ বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। এজন্য প্রশ্ন তুলেছেন তদারকিতে সরকারের আন্তরিকতা নিয়ে। বাজারের লোকেরাই সিন্ডিকেট কইরা এরা বিভিন্ন মাল বিভিন্ন জায়গায় আটকাইয়া তারপর এরাই দাম বাড়ায়। জীবনযাপন করা কষ্ট করে গরিব মানুষের জন্য। ভরা মৌসুমেও চাল, আলু, পেঁয়াজ ও কাঁচামালের দাম বৃদ্ধির কথা ব্যবসায়ীরা স্বীকার করলেও দোষ চাপালেন আড়তদার এবং কর্পোরেট কোম্পানিগুলোর উপর। এটা সম্পূর্ণ সিন্ডিকেট, মিল সিন্ডিকেট যেটা বলে। আর এই সিন্ডিকেটের সাথে জড়িত আছে কিছু কিছু কনজিউমার কোম্পানি, যেমন এই যে সিটি গ্রুপ, তীর, এসেনশিয়াল, আকিজ গ্রুপ। যেদিন থেকে কনজিউমার কোম্পানিগুলো বাজারজাত করা আরম্ভ করলো, ওদিন থেকে এই সিজনে আর দাম কমে না, পুরো বাজারটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। ব্যাপারীরা মজুত করতেছে, আবারই বাজারে খাইতেছে। একটা পেঁয়াজ দুটো ভাগ হইতেছে, ইন্ডিয়ান নাই, এই জন্য তো দাম বেশি। সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর অসহায়ত্বে হতাশ সাধারণ মানুষ। তাদের ভাষায় অভিভাবকহীন দেশের বাজার। আমার সামনে যে পণ্যগুলো দেখছেন, এগুলো স্বর্ণের তৈরি কোনো পণ্য নয় এবং রপ্তানি করা কোনো পণ্যও নয়। এমনকি আমি যে বাজারটিতে দাঁড়িয়ে আছি, এটি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কবলিত কোনো বাজারও নয়। এটি রাজধানীর কারওয়ান বাজার, যেখানে প্রতিনিয়ত কোনো কারণ ছাড়াই বাড়ছে পণ্যের দাম। ক্রেতাদের দাবি, সরকারের যথেষ্ট তদারকির অভাবেই অসাধু ব্যবসায়ীরা ইচ্ছামতো বাড়াচ্ছেন পণ্যের দাম, যার ফলে নিঃস্ব হচ্ছেন তারা। তবে এই অবস্থা থেকে মুক্তি চান তারা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ দুপুর। দর্শক দেখছেন সংবাদ দুপুর। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি পাহাড়ে অভিযান চালিয়ে আরসার আস্তানা হতে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করেছে র্যাব। এ সময় আরসার 2 সন্ত্রাসীকে আটক করা হয়। বুধবার ভোররাত থেকে উখিয়ার লাল পাহাড়ে এ অভিযান শুরু হয়। র্যাব 15-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, ক্যাম্পে অরাজকতা সৃষ্টি করে আইন শৃঙ্খলা নষ্ট করছে রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরসা। সম্প্রতি সময়ে তাদের বিরুদ্ধে হত্যা ও গুমের অভিযোগ পাওয়া গেছে। পাহাড়ে অস্ত্র মজুদের তথ্য পেলে র্যাব লাল পাহাড়ে অভিযান চালায়। ভোর রাতে লাল পাহাড় ঘিরে ফেলা হয়। এ সময় র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে সন্ত্রাসীরা, আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়ে র্যাব। এ পর্যায়ে আরসার আস্তানায় ঢুকে পড়লে আরসার 2 সদস্যকে অস্ত্রসহ আটক করে। বাকিরা পালিয়ে যায় বলে জানান র্যাব অধিনায়ক।
রাইফেল গ্রেনেড, আমাদের ককটেল এবং হ্যান্ডমেড গ্রেনেড আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। এই অপরাধীদের কাছ থেকে আমরা বিদেশি রিভলভার, একটি এলজি এবং এর সাথে 9 মিলিমিটার পিস্তলের গুলি এবং আমরা 3টি 12 বোরের রাইফেলের কার্তুজ আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্ত হয়ে দেশে ফিরে নিজ নিজ বাড়িতে পৌঁছেছেন নাবিকরা। দেশে ফেরার খবরেই পরিবার ও স্বজনদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করতে থাকে। সন্তানকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন মা বাবা সহ স্বজনরা। চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও লক্ষ্মীপুরের সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে শরীফুল ইসলামের ডেস্ক রিপোর্ট। সোমালিয়ার জলদস্যুদের বন্দিদশা থেকে মুক্ত হয়ে মঙ্গলবার দেশের মাটিতে পা রাখেন এমভি আবদুল্লাহর 23 নাবিক। রাতে রওনা হয়ে সকালে যে যার বাড়িতে পৌঁছান। এ সময় দীর্ঘদিন পর ছেলেকে পেয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সকালে এমভি আবদুল্লাহর চিফ অফিসার মোহাম্মদ আতিকুল্লাহ খানের চট্টগ্রামের বাসায় গিয়ে দেখা যায় ছেলেকে পেয়ে উচ্ছ্বাসিত তার স্বজনরা। এ সময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে তার মা জানান, ছেলে জিম্মি দশায় থাকায় ঈদুল ফিতরের আনন্দ ম্লান হলেও আজ উদযাপন করেছেন ঈদের আনন্দ। এখন মনে হচ্ছে যে আমি তো এমনিতে আমার অনেক রোগ, অনেক অসুস্থ, এখন আমার মনে হচ্ছে যে সমস্ত রোগ চলে গেছে আমার ছেলেকে দেখে। জিম্মি অবস্থায় থাকাকালীন পরিবারের কাছে ফেরা নিয়ে সংশয় ছিল। উল্লেখ করে আতিকুল্লাহ খান জানান, জাহাজ থেকে নেমে ফিরে পেয়েছেন নতুন জীবন। কঠিন একটা মুহূর্ত থেকে এখন সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত আল্লাহ আমাকে দিয়েছে। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া এবং দেশবাসী যারা আমাদের জন্য দোয়া করেছেন তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা আমি কখনো শেষ করতে পারবো না। আমার জীবনের পাওনা একটা বলতে এই যে সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়েছি, এটা আমার জন্য আমার জীবনের সর্বোচ্চ একটা পাওয়া। চট্টগ্রাম থেকে রওনা হয়ে বুধবার নিজ বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর নূরনগর গ্রামে পরিবারের কাছে ফিরেছেন নাবিক নাজমুল হক। নাজমুল হকের পরিবারে এখন উৎসবের আমেজ। সন্তানকে পেয়ে অশ্রু ধরে রাখতে পারেননি বাবা মা। এমন খুশি তেমন হইলাম না যে ছেলে না দেখা পর্যন্ত তেমন ভালো ঠেকতেছে না। এখানে ছেলে দেহ খুবই ভালো ঠেকতেছে। আজকে পাইতেছে আমার খুবই ভালো ঠেকতেছে। নাজমুলকে দেখতে তার বাড়িতে ভিড় করেন প্রতিবেশী ও তার আত্মীয় স্বজনরা। তারাও স্বস্তির কথা জানান। জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়েই দেশে ফেরার ইচ্ছে পূরণ হওয়ায় আনন্দ প্রকাশ করেন নাবিক নাজমুল। ওইখান থেকে ছাড়া পাওয়ার পরে বাড়িতে আসার একটা মন মানসিকতা তৈরি হয়েছিল। কোর্টে আসার পরে ওখানে যাই দেখি অনেক মানুষ, হাজার হাজার মানুষ আমাদের জন্য অপেক্ষা করতেছে। বাংলাদেশে নেমে বাংলাদেশের মানুষজনকে দেখে খুবই ভালো লাগছে। এদিকে বুধবার ভোরে বাড়িতে ফিরেন লক্ষ্মীপুরের ছেলে আয়ুব খান। তার বাড়ি ফেরায় আনন্দের জোয়ারে ভাসছে এলাকাবাসী ও তার পরিবার। লক্ষ্মীপুর জেলার রায়পুর নিজ বাড়িতে এসে আয়ুব ও তার পরিবারের সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। আমি নিজেকে নিয়ে টেনশনে ছিলাম, আমাদের পরিস্থিতি কি হবে তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। বাড়িতে আমার ফ্যামিলি, আমার আম্মাকে নিয়ে খুব টেনশন ছিল। আসার পরে আমাকে দেখে উচ্ছ্বসিত হয়ে যায়, আমাকে জড়ায় ধরে আমি উচ্ছ্বসিত হয়ে যাই। পরশুকে আবার শুনছি যে বাড়িতে আইবো, কালকে ধরেই আছে যে কতক্ষণ বাড়িতে দেখা করে। আমি সকালে আসে দেখা করছি, অনেক ভালো লাগতেছে যে বাড়িতে আসে। সুস্থভাবে 23 নাবিককে দেশে ফিরিয়ে আনায় সরকার ও জাহাজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান পরিবার ও স্বজনরা। শরীফুল ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, সংবাদ দুপুরে আরো থাকছে। ইসরায়েলি বর্বরতা চলছেই, এক রাতে নিহত আরো 82 ফিলিস্তিনি। রাফা থেকে সরিয়ে দেয়া হলো 5 লাখের বেশি বাসিন্দা। প্রার্থীদের বিরামহীন প্রচারণায় জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা ভোট চাইলেও ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। এদিকে নির্বাচনকে ঘিরে কোথাও কোথাও প্রার্থীদের মধ্যে চলে সহিংসতার ঘটনাও। সহকর্মীদের তথ্য ছবিতে দিবাশ্রী বড়ুয়ার রিপোর্ট। ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে 43 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের আস্থা অর্জনে বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। সেই সাথে নির্বাচন সুষ্ঠু হওয়ার আশা প্রকাশ তাদের। আমি আশা করি জনগণের যে সারা আমি 100% পাস করব ইনশাআল্লাহ, নিশ্চিত। কোনো প্রার্থী বা কারোর সাথেই কোনো ধরনের সমস্যা নেই এবং উৎসবমুখর পরিবেশে আমরা আমাদের প্রচারণা কাজ অব্যাহত রেখেছি। আমাদের পূর্বে যারা আমাদের সুখে দেখে পাশে ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন, আমরা এরকম প্রার্থীদের আমরা বেছে নেব। মুক্তাগাছা যে উন্নয়ন করবে সেই রকম প্রার্থী আমরা করতে চাই, বাছাই করতে চাই।
শরীয়তপুরের সদর ও জাজিরায় জমে উঠেছে প্রচারণা। এই দুই উপজেলায় 2 মহিলা ভাইস চেয়ারম্যান ছাড়া বাকি সবাই নতুন প্রার্থী। বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ এবং শিক্ষার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে রায় দিতে চান ভোটাররা। মানুষের জন্য, সমাজের জন্য, অসহায় মানুষের জন্য কাজ করতে পারবে, আমরা এরকম প্রার্থী চাই। সৎ সাহসী ব্যক্তি আমরা জাজিরা চাই। শরীয়তপুর সদর উপজেলাবাসীর দোয়া নিয়ে আমি স্মার্ট শরীয়তপুর গঠন করব এবং শরীয়তপুরের মাদক, দুর্নীতি, অন্যায়, অবিচার প্রতিরোধ করব। শরীয়তপুর সদর উপজেলাবাসীকে আশ্বস্ত করতে চাই, আমার জীবনে এক বিন্দু রক্ত থাকার ব্যবস্থা আমি মার ছাড়ব না, আপনাদের পাশে থেকে নির্বাচন করব। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নির্বাচন হবে আগামী 21 মে। সেই লক্ষ্যে মাঠে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ চালাচ্ছেন তারা। এদিকে উপজেলা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ঝালকাঠি সদরের নির্বাচনী মাঠ। গত রাতে উঠান বৈঠকে প্রতিপক্ষের হামলায় দোয়াত কলম প্রতীকের প্রার্থী সুলতান হোসেন খান সহ কমপক্ষে 20 জন আহত হয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় সুলতান হোসেন খান সহ কমপক্ষে 10 জনকে বরিশাল মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি যে কারা এই হামলাটা ঘটিয়েছে সেটা চিহ্নিত করার, প্রত্যেকটা ব্যক্তিকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং এই বিষয়ে মামলা হবে এবং মামলা হওয়ার পরে আইনানুগ যে ব্যবস্থা সেটা নেওয়া হবে। লোকজনরা বাধা প্রদান করছে, আমাদের যাওয়ার পূর্বেই তারা মারধর করছে আমাদের মহিলাদেরকে। 8 থেকে 10 জন তারা নিয়েছিল ওই জায়গায়, এটার সময় কোনো পুলিশ হয় না, কিন্তু কারা মারছে সেরা দেয় নাই। এছাড়াও জামালপুর, নড়াইল, কিশোরগঞ্জ, ঠাকুরগাঁয়ে চলছে দ্বিতীয় ধাপে নির্বাচনী প্রচারণা। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, টি-20 বিশ্বকাপে যাওয়ার আগে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও হেড কোচ চন্ডিকা হাথুরে সিংহে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। We were happy with how Saqib bowls under pressure, and he has been in the team for a long time, so that counter for him. Of course, this is going to take a big event. We're heading with the Bangladesh team in this tenure. In the last 2023 ODI World Cup, before you were going there, there has been few controversies regarding selection and many other things. Do you think this time it is quite calm and it is giving you a clear headspace before you board on the flight? Yeah, my headspace has always been very clear, but yeah, those are the challenges at times because of injuries and different issues. This time, selection was, I thought, pretty good. We had a lot of good discussions leading up to, as well as after the series as well. One big one was Taskin's situation. Other than that, I'm very pleased with the outcome. Do you think batting is the one of the main concern for your team? Because some of the main batsmen is not look good in their batsmen. I would say this way: some matches we manage to get good start, and some matches when we don't get good start, we manage to finish well strong. So everybody got the opportunity to bat in the middle. That was the positive. Yes, individually, some of the players would love to score, spend time in the middle, score runs. But in T20 cricket, anything can happen because it's a very different game to the other two formats. So yes, we would love our top order to score all the time, but in that kind of scenario, it's a lot of pressure out of the other players. But I'm confident that we have 5 matches leading up to the first game that we will be able to get those areas of concern sorted. Atif, can you tell us the role about Mahmood and the side? How do you see his comeback? He's been playing regularly, but he come back. I thought was strong. He's been lately. If you see that he's playing his best cricket. He's changed a lot the way he approaches batting. He's in good form. His role is going to be back in the middle order, probably be the enforcer in the middle and as well as a finisher role, which he has done remarkably well lately in all formats, in the domestic as well. Ronnie?
How will be the next phase of preparation? I mean, there is USA and there are two official practice games. So what are the things you will try and what are the things you want to see? Yeah, it's all about getting used to the condition of that country because we have never been, I don't think anyone been there. Playing in USA is very new for everybody. So getting information about the condition, getting used to the climate and the different time zone, things like that. It's more important for us in training and as well as matches. In the games, we all want to win, regardless of what games we will play. Probably try a few combinations that we still think want to try, but when I say try, we have to give rest to the key players as well. So we keep in mind that workload as well as keeping them fresh physically and mentally, but main focus is understanding the condition in USA. After this event, the team will work this time what's the team? I understand we as a country now we have high aspirations because we've been playing good cricket generally out of ICC event. It's the same. We have a high expectation as players and the staff and as well as the fans and the country. The first step is to get through this difficult group stage. We are in a very strong group. Then if we get through that one, that's the main target, first one, and then we'll take it from there. Situation. Can you give us some more light about the situation at the injury counter? And also, was the common carrying a player or a vice captain? Abdullah is not sure. We all know that Taskin is our leader of the pack in fast bowling. He's been performing well. The rules of the tournament is allow us to carry someone and then we can make a decision. So what we are doing is giving him the best chance to be fit to play. And he's a very important member for us. So he's a leader, so that's why he's vice captain as well. And we are giving best opportunity, and then we have best medical and recovery procedures in America. So we are going to use those resources and then give him a best chance of being fit for the first game. The last two questions for the coach. দর্শক টি-20 বিশ্বকাপে যাওয়ার আগে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও হেড কোচ চন্ডিকা হাথুরুস সিংহে। আমরা যুক্ত ছিলাম সেখানে। দর্শক দেখছেন সংবাদ দুপুর। টি-20 বিশ্বকাপে যাওয়ার আগে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। খুব ভালো একটা লেগ স্পিনার এখন আমাদের টিমে আছে যে রিসেন্টলি অলমোস্ট সবগুলো ম্যাচে পারফর্ম করছে, ব্যাটিং পাশাপাশি বোলিং পাশাপাশি ব্যাটিং। আর সবথেকে বড় কথা হলো ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার মনে হয় আমাদের টিমে। সো কমপ্লিট একটা প্যাকেজ। ও যদি ওর সেরাটা দিয়ে খেলতে পারে আমার মনে হয় টিম অনেক দূর আগাবে। বাট বাড়তি কোনো প্রেশার আমি তাকে দিতে চাই না এবং বাড়তি ওর কাছ থেকে কোনো কিছু আশাও করছি না। ও যে জিনিসটা পারে সেই জিনিসটাই আশা করব এবং ওই জিনিসটা যদি ও ডেলিভার করতে পারে টিমের জন্য অনেক ভালো কিছু হবে। আর সিলেক্টররা যেটা বলেছেন, সিলেক্টর কিন্তু সবসময় যখন টিম করেন একটা ব্যাকআপ অপশন কিন্তু রাখেন। সো আল্লাহ না করুক ও যদি খুব খারাপ যায় সেই ক্ষেত্রে হয়তো ব্যাকআপ চিন্তা করে এই কথাটা বলেছেন। বাট সবাই ক্যাপেবল এখানে খেলার জন্য। রিশাদের ব্যাটিং হ্যাঁ অবশ্যই আমরা সবাই দেখেছি যে ও কতটুকু অ্যাবিলিটি আছে। সো ওর ওই ন্যাচারাল গেমটা যদি ওখানে যে খেলতে পারে তাহলে অবশ্যই টিম তো ও যে জায়গায় ব্যাটিং করবে টিম হয়তো এক্সট্রা একটু বেনিফিট হবে। আমার প্রশ্নটা হচ্ছে যে তিনি তো হাইয়েস্ট উইকেট টেকারদের একজন 8 উইকেট নিয়েছেন, তারপরে বাদ কিন্তু
কিন্তু একইভাবে ধরেন মানে আনফরচুনেটলি আপনারা কম্পিটিটিভ এটা আমার কোনো সংশয় নেই, আপনি 5টা 81 করেছেন, লিটন 36 রান করেছেন, আপনার স্ট্রাইক রেট 103, লিটনের হচ্ছে 83, তারপর আপনারা লাকি টু বি দ্য পার্ট অফ দ্য টিম। কিন্তু একজন হাইয়েস্ট উইকেট নেবার পরেও এবং কম্পিটিটর থাকার কারণে সাইফুদ্দিন বাদ পড়ে গেল। এখানটায় কি কিছু হচ্ছে আনলাকি কিনা, এবং আপনাদের কোনো কম্পিটিটর নেই দেখে আপনারা টিকে আছেন, এই ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয় যে আপনি ব্যাটসম্যান এবং বোলার যদি একসাথে সবার সাথে সবার কম্পেয়ার করতে চান তাহলে খুবই ডিফিকাল্ট। যে জিনিসটা হচ্ছে যে সাইফুদ্দিন সাকিব দুজনই খুবই ক্লোজ ছিল, আমরা কাকে নিব আমরা লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছি এবং দুইজনই খুব কাছাকাছি ছিল, দুইজনই সমান পরিমাণ ম্যাচ খেলেছে। জিনিসটা এমন না যে 8 উইকেট নিয়েছে বা কেউ উইকেট নেয়নি, ওই চিন্তা করে আমরা সাকিব বা সাইফুদ্দিন একজনকে বাদ দেওয়া হয়েছে, একজনকে নেওয়া হয়েছে। জিনিসটা হলো ওভারঅল টিমের কি প্রয়োজন, টিমের জন্য থাকে না একটা বিশ্বাসের ব্যাপারটা, কার উপর একটু কনফিডেন্স বেশি ছিল, কার উপর হয়তো কম ছিল, জিনিসটা এরকম ছিল। এবং আমাদের কাছে সবার কাছে মনে হচ্ছে যে সাকিব টিমের জন্য বেটার কিছু ডেলিভারি করতে পারবে আমাদের টিম কম্বিনেশন অনুযায়ী। আর লিটন এবং আমার কথা যেটা বললেন যে এটা অনেকে মনে করতে পারে এক্সকিউজ হতে পারে, বাট এই সিরিজটা যে সিরিজটা আমরা খেললাম আমার মনে হয় না খুব ভালো উইকেট আমরা খেলেছি ইভেন চিটাগংয়ে, এবং 2-3টা ম্যাচ আমরা বৃষ্টির কারণে কিন্তু অন এন্ড অফ ব্যাটিং করা লাগছে। সো হ্যাঁ, অবশ্যই আমরা রানে থাকলে টিমের জন্য অবশ্যই বাড়তে একটা সুবিধা এবং আমাদের উচিত রান করা প্রতিদিন। আমি যেটা একটু আগে অ্যান্সার দিলাম লিটনের ব্যাপারে, যে লাস্ট মোমেন্টে আমরা চাইনি যে কোনো নতুন একজন প্লেয়ার আসুক। সো আমরা যেই ভুলটা হয়তো অতীতে হয়তো করেছি, বাট আমরা চেয়েছিলাম যে যেই টিমটা আমাদের থাকবে এই টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব, এবং ওই বিশ্বাসটা যেন সবার থাকে এবং সবাই যেন ক্লিয়ার মাইন্ড থাকে। সো আমার টিমে সবাই ক্লিয়ার মাইন্ড আছে, সবার রোলটা ক্লিয়ার আছে। সো আশা করবো যে সবাই ওইখানে যে ওইভাবে ডেলিভারি করবে। না, অবশ্যই আমরা সবাই জানি মানে রিয়াদ ভাই যেভাবে কামব্যাক করলো, এবং সব থেকে বড় কথা যে উনি যেভাবে এখন খেলছে, ওনার যে রোলটা আছে উনি আমার মনে হয় যে যেভাবে পালন করছে এটা টিম অনেক দূরে এগিয়ে যাচ্ছে। উনি যে রোলে ব্যাটিং করে লাস্ট 5-6 নম্বরে ব্যাটিং করছে, ফিনিশিং রোল প্লে করছে, অবশ্যই এটা আমাদের টিমের জন্য বাড়তি একটা সুযোগ যে আমরা ভালো একটা স্কোর দাঁড় করাবো, এবং ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা এটা, যে কিভাবে এরকম একটা সিচুয়েশন থেকে কামব্যাক করা যায়। সো অবশ্যই ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা। দর্শক, টি20 বিশ্বকাপে যাওয়ার আগে মিরপুরে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এর কথা বলছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, আমরা যুক্ত ছিলাম সেখানে। দর্শক দেখছেন সংবাদ দুপুর। ক্যালেন্ডার মেনে রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো গাছ থেকে আম নামানো। প্রথম দিনে নামানো হয় গুটি জাতের আম। পর্যায়ক্রমে বাজারে আসবে অন্য জাতের আম, যা চলবে আগামী 20 আগস্ট পর্যন্ত। এবার গাছে আম কম থাকায় বেশি দামে কিনতে হবে ক্রেতাদের। রফতানিতেও বাড়বে আমের দাম। কাজী শাহেদের রিপোর্ট। পরিপক্ক আম বাজারজাতে গত 5 বছর ধরে গাছ থেকে নামানোর সূচি ঘোষণা করছে স্থানীয় প্রশাসন। সেই ক্যালেন্ডার মেনে বুধবার থেকে শুরু হয়েছে গাছ থেকে আম নামানো। ক্যালেন্ডার সূচি অনুযায়ী সকাল থেকে নামানো হয় গুটি জাতের আম। পর্যায়ক্রমে বাজারে পাওয়া যাবে সুস্বাদু বিভিন্ন জাতের আম। আমরা প্রথম থেকে মাটি খুঁড়ে সার দিছি, সার দিয়ে তারপরে বীজ দিয়েছি, খরচটা আমাদের বেশি। আম পাতাতে আমরা কিনেছি 2 বছরের জন্য 6 লাখ টাকাতে, 7 লাখ পেলে খরচ হয়ে গেছে অলরেডি। এখন সবকিছু ঊর্ধ্বগতি হচ্ছে, লেবারের মূল্য অনেক বেশি বেড়ে গেছে। কীটনাশক বা বালাইনাশক যেটাই বলেন সেটা 30 থেকে 40% মূল্য বৃদ্ধি পাচ্ছে। সেই হিসাবে আবার সেগুলোর মান না বেড়ে মানটা কিন্তু পড়ে যাচ্ছে। এবার তাপপ্রবাহ বেশি থাকায় গাছে মুকুল কম আসে, তাই এবার ফলন কম হওয়ার শঙ্কা চাষিদের। যদিও কৃষি বিভাগ বলছে এবার পূরণ হবে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা। এবার আমই কম, কাজে আমাদের জন্য এটা হলো কি যে আমটা আমরা পাবো বা পাচ্ছি সেইটার দাম পাবো, কিন্তু ফলন তো আর সেই টার্গেট যাবে না, কখনোই যাবে না। আম
বিগত বছর যেরকম হয়েছে এই বছরও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কৃষককে আমরা যে পরিমাণ আম রয়েছে সেটারই আমরা বলছি যে তারা যেন পরিচর্যা অব্যাহত রাখে। প্রতি বছর রাজশাহী থেকে কিছু আম রপ্তানি হয় বিশ্ববাজারে। এবারও সেই লক্ষ্য নিয়ে কাজ করছেন চাষিরা। তবে এবার ফলন কম হওয়ায় দাম কিছুটা বাড়বে বলছেন তারা। রপ্তানি বাজারে প্রভাব পড়বে, আমের দামটা বেশি হবে একটু, এটা প্রভাব পড়বে, কিন্তু আমের অভাবে তারা থাকবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবছর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রায় 12.5 লাখ টন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।